শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। বিশ্বজুড়ে কাছে দূরে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির আয়োজনে স্বাগত সবাইকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, বলা হয়ে থাকে প্রাণ পাবার আগে আমরা প্রতিটি মানুষই মাটির তৈরি পুতুল ছিলাম। যখন সেই পুতুলের মাঝে প্রাণের সঞ্চার হলো তখন সেই পুতুলই হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে মূল্যবান, মেধাবী আর শ্রেষ্ঠ জীব। সুতরাং এখানে পুতুলের মূল্য কারো চেয়ে কোনো অংশেই কম নয়। আর সেই পুতুল যদি হয় সুর আর গানের পুতুল, তবে তো তার জুড়ি মেলা ভার। সেই গানের পুতুল, কবিতার পুতুল এবার হয়েছেন ঘরণী পুতুল। মাত্র কদিন আগেই পুতুল নাম লিখিয়েছেন দ্বৈত কিংবা যৌথ জীবনে। আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমরা শুনবো তার নতুন জীবনে পৌঁছানো আর শুরুর গল্পকথা। ঠিক তাই, আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গীত ভুবনের এক যুগ পার করা জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিসেস সাজিয়া সুলতানা পুতুল। আপু, শুভ সকাল, স্বাগত। কেমন আছেন জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করব নতুন জীবন কেমন চলছে। এত সুন্দর করে বললেন। আর এই তো এই অভিজ্ঞতাগুলো একদম নতুন না, মানে আমার তো এত 12-13 বছরের সঙ্গীত জীবনে, শিল্পী জীবনে সবসময় একরকম করে অনুষ্ঠানগুলোর ভূমিকা এসেছে, আমার পরিচয়টা এসেছে। এখন একটা নতুন ব্যাপার যুক্ত হয়েছে, এটাই তো এখন। হ্যাঁ, এখন সেটা আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি আর কি বিষয়টার সঙ্গে। কেমন লাগছে এখন? খুব ভালো, মানে আমার সবটা মিলিয়ে যেরকম চেয়েছিলাম, মানে আমি খুব সবসময় গুছিয়ে চলতে পছন্দ করি, ভাবনাগুলো অনেক স্পষ্ট, তো সেই হিসেবেই আমার কাছে মনে হয়েছিল যে জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ কাজও যেন আমি অনেক ভেবে চিন্তে বুঝে শুনে সময় নিয়ে নিজেকে গুছিয়ে তারপরে সিদ্ধান্তটা নিতে পারি, এবং সেরকমটাই হয়েছে এখন পর্যন্ত। পুতুল, ঠিক এই কারণটাতেই কিন্তু আমাদের সবার খুব আগ্রহ যে কিভাবে হলো, বিয়ে ঠিক হলো, প্ল্যানটা কিভাবে করলেন, সব কিছু জানতে চাই। কিন্তু আসলে প্রথমে তো সঙ্গীত শিল্পী পুতুল, কবিতা প্রেমী পুতুল, আরও তো অনেকগুলোর পরিচয় আছে। আমরা ছোট্ট একটা তথ্যকণিকা বানিয়েছি প্রতিবারের মতো, আপনি তো জানেন। এই তথ্যকণিকাটা একটু দেখে নিই আগে। নিশ্চয়ই। বাংলাদেশের সঙ্গীত ভুবনে সুরেলা কণ্ঠস্বর আর সঙ্গীত মাধুর্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করা বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুতুল। পুরো নাম সাজিয়া সুলতানা পুতুল। বাবা মোহাম্মদ শামসুল হক, মা মোহসেনা হক। 2 ভাই ও 4 বোনের মধ্যে সবার ছোট পুতুল 13 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেন। তার পৈতৃক আদি স্থায়ী নিবাস ফেনীতে। পুতুলের গানের শুরু 4 বছর বয়স থেকে তার বড় বোনের অনুপ্রেরণায়। তবে ছোটবেলায় গানের চেয়ে নাচের প্রতি আগ্রহ ছিল বেশি। সঙ্গীত শিল্পী হিসেবে পুতুলের মূল পরিচিতি আসে 2006 সালে। এছাড়াও সঙ্গীতের বিভিন্ন প্রতিযোগিতায় বেশ কবার স্বর্ণপদক সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন পুতুল। সঙ্গীতের প্রতি প্রবল অনুরক্ত পুতুল পরবর্তীতে সঙ্গীত বিষয়ে মাস্টার সম্পন্ন করেন। এই সঙ্গীত পরিক্রমায় তার বেশ কিছু অ্যালবামে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যালবাম হচ্ছে সন্ধ্যা বাড়ির বারান্দায়, মাটির পুতুল, পুতুল গান 2য় অধ্যায়, পুতুল গান 3য় অধ্যায় সহ অন্যান্য অনেক অ্যালবাম। শিল্পী পুতুল গান নিয়ে ঘুরে এসেছেন ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ। পাশাপাশি টিভি অনুষ্ঠান, কনসার্ট, চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন পুতুল। গান গাওয়ার পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনায় এবং লেখালেখিতে বেশ মনশিয়ানা দেখিয়েছেন তিনি। এরই মধ্যে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ উপক্রমণিকা এবং পুতুল কাব্য 2য় অধ্যায় এবং উপন্যাস একটি মনস্তাত্ত্বিক আত্মহনন, তার পুতুল কাব্যিক প্রতিবেদন, পাশাপাশি পুতুল কাব্যিক উপন্যাস জ্যোৎস্না রাতে, বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না শিরোনামে বইগুলো। ব্যক্তিজীবনে স্বামী ইসলাম নুরুলকে নিয়ে তার পরিবার। আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী লেখিকা পুতুল। আপনার জীবন সঙ্গীর কাছে কোন পরিচয়টা বেশি প্রিয়? সঙ্গীত শিল্পী, লেখক দুটোই। মোট কথা আমার সৃষ্টিশীল সত্তাটার প্রতি সে ভীষণ শ্রদ্ধাশীল, এবং তার এই মানসিকতাটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। কারণ সাধারণত আমরা যারা একটু দর্শক শ্রোতার ভালোবাসা নিয়ে আমাদের যাদের জীবনযাপন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমাদের খ্যাতি অথবা রূপ, এইগুলোর প্রতি একটা মোহ কাজ করে সাধারণ মানুষের। তো আমি বলতে চাই যে আমার সঙ্গীতই ভীষণ সাধারণ জীবনযাপন করা মানুষ, খুবই সাধারণ, এবং আমার সবসময় চাওয়া ছিল আমি একজন সাধারণ মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই, যার মধ্যে আমি অসাধারণ কিছু খুঁজে নেব আমার মতন করে। তার দিক থেকে আমি দেখেছি যে আমার রূপ কিংবা আমার এই যে খ্যাতি বা এই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার বিষয়গুলো সব কিছু ছাপিয়ে তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমার মেধা, আমার চিন্তা, আমার দর্শন, এই ব্যাপারগুলো।
এবং সে ভীষণ মূল্যায়ন করতো শুরু থেকেই। তো এটাই আমার কাছে মানে কাঙ্ক্ষিত ছিল সবসময়, যে অন্যান্য আর যা কিছু আছে তা কিন্তু খুব ক্ষণিকের, খুব সাময়িক, সেটা আজ আছে কাল হয়তো নাও থাকতে পারে। কিন্তু যদি কেউ আমার মননশীলতার প্রেমে পড়ে বা আমার সৃষ্টিশীলতার অনুরাগী হয়ে ওঠে, তখন কিন্তু সেটা একটা স্থায়ী ব্যাপার। এটি কি আপনাকে জানার আগে থেকেই, মানে জানার আগে মানে পরিচয়ের আগে থেকেই কি এই প্রেমে পড়া? মানে আপনার কাজের প্রতি কাজগুলো সে লক্ষ্য করতো, তবে যেহেতু সে প্রবাসী, সেখানে তো ভীষণ ব্যস্ততার সঙ্গে জীবন কাটে, সুতরাং খুব যে লক্ষ্য করা হয়েছে এমন নয়। তবে আমার পথ চলার শুরু থেকে আমার নামটার সঙ্গে পরিচিত, আমার কিছু কিছু কাজ সম্পর্কে সে জানে। কিন্তু যখন ব্যক্তিগত পরিচয়টা ঘটলো, তখন সে যত বেশি আবিষ্কার করতে থাকলো আমাকে, তত বেশি গুণগ্রাহীতে পরিণত হলো। তো ওই ব্যাপারটাই আমার। সবগুলো লেখা পড়ে ফেলেছে এর মধ্যে? সংগ্রহ করেছে সে খুব মন দিয়ে, লেখা এখনো পড়ে উঠতে পারেনি, তবে তার সংগ্রহের প্রক্রিয়াটা আমাকে বেশ অবাক করেছে। সে ভীষণ, যেহেতু দেশের বাইরে থাকে, সেখান থেকে আমাদের বইগুলো সংগ্রহ করাটা একটু কঠিন, প্রক্রিয়াটা একটু কঠিন এবং দীর্ঘ হয়, কিন্তু সে আমার সবকটা বই সংগ্রহ করেছে, সে আমার অ্যালবামগুলো নিয়মিত শোনে, এখন নতুন কাজগুলোর খোঁজ খবর রাখছেই আর কি। আচ্ছা আচ্ছা, গানেরও ভক্ত। কোন গানটা পছন্দ করে? আমার রঙ্গমঞ্চের পুঁথি বলে একটা গান আছে, সেই গানটা তার খুব পছন্দ এবং সে আমাকে প্রায় জিজ্ঞেস করে, এই ভাবনাটা তোমার এলো কিভাবে? এই গানটা এরকম একটা গান ছিল যে, পুঁথি তো আমাদের একটা প্রচলিত লোকধারা, সেই পুঁথির সুরে আমি রঙ্গমঞ্চের আত্মকথা লিখেছিলাম, যে আমরা যেই মঞ্চে দাঁড়িয়ে আমাদের জীবনযাপন, যেখানে যেই মঞ্চটা ঘিরে আমরা বেঁচে থাকি শিল্পীরা, সেই মঞ্চটার গোপন ব্যথা বা সেটার যে একটা বোবা কান্না আছে, এই বিষয়টা নিয়ে লেখা ছিল রঙ্গমঞ্চের পুঁথি। তো সেই গানটা সে ভীষণ অনুরাগী। এবং সম্প্রতি আমার যে কাজটা এলো সময়ের কাছে মিনতি, এটা নিয়ে আমারও ঠিক একই প্রশ্ন আছে আপনার কাছে, যে ভাবনাটা কিভাবে এলো এই সময়ের কাছে মিনতি? এত চমৎকার একটা লেখা কম্পোজিশন, সব সুর তিনটাই আপনার। জি, এটা ভাবনাটা এসেছে বেশ আগে। এটা আমার একটা কবিতা ছিল মূলত, এটা আমার প্রথম কাব্যগ্রন্থের সময়ের কাছে মিনতি নামে একটা কবিতা, এবং গানটা বিক্ষিপ্তভাবে আলাদা করে লেখা, কিন্তু ভাবনাটা তো ভীষণ তাড়িত করে সবসময় আমাকে, যে এই যে আমাদের চারপাশের মানুষজনের, প্রিয়জনের ক্ষয়ে যাওয়া আমাদের চোখের সামনে, অথবা আমরা নিজেরাই তো ক্ষয়ে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে। সময়কে বাঁধতে চাইছি, কিন্তু সময়কেই বাঁধা পড়ে আমাদের কাছে। বাঁধা তো পড়ে না, সে তার নিয়মে চলছে। ভাবতে ভাবতে দেখা গেল সময় কেটে যাচ্ছে, এবং এই যে সময়ের একটা দম্ভ, আমাদেরকে নিয়ে একদম ছেলে খেলায় মেতে থাকা মানুষের জীবন নিয়ে। তো এই বিষয়টাকে বিস্তৃত করতে গিয়ে দেখলাম যে এটা গান কবিতার সমন্বয়ে একটা বড় কম্পোজিশন হয়েছে। এটার ব্যাপ্তি হয়ে গেছে 11 মিনিট প্রায়, এবং আমি সবসময় তো ভীষণ নিরীক্ষাধর্মী কাজের সঙ্গে আমাকে পেয়েছে সবসময় আমার অনুরাগীরা। তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে না, এবার সময়ের কাছে মিনতি জানাতেও আমার সময় লেগে গেছে 2 বছর। মানে আমি কাজটা বেশ কিছুদিন ধরেই করছিলাম। কাজটা যখন শেষ হলো, তখন সুযোগ খুঁজছিলাম যে একটা বিশেষ দিনে গানটাকে প্রকাশ করি। আর ঠিক বিয়ের দিনে প্রকাশিত হলো, বিয়ের দিনে প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেল পুতুল গান থেকে। সবকিছু শুনে আসলে তাহলে গানটা একটু শুনতে ইচ্ছে করছে আমাদের, কিন্তু ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আমরা গানটা দেখতে চাচ্ছি। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে নিজের নতুন জীবন, নতুন পথ চলা আর ভালোবাসার কথা শুনছি প্রিয় সঙ্গীত শিল্পী পুতুলের কাছ থেকে। গল্পের ঠিক এই জায়গাটিতে ফিরবো সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্পে। সঙ্গে রয়েছেন গানের খেয়ায় ভেসে চলা 21 শতকের প্রাণোচ্ছল মেধাবী সঙ্গীত শিল্পী, জনপ্রিয় কবি ও লেখক সাজিয়া সুলতানা পুতুল। ফিরছি গল্পে। পুতুল, আমরা গল্পে ফিরবো, কিন্তু আমাদের তো একটা নিয়মিত কুইজ থাকে, অনেক দর্শক অপেক্ষা করে থাকে, আপনি তো জানেন। অনুমতি দিলে আমি কুইজটা বলে আসতে চাই। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, গত পর্বের কুইজের বিজয়ী হচ্ছেন এবারে আজকের কুইজ। দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে সঙ্গীত শিল্পী পুতুলের সবশেষ প্রকাশিত মিউজিক্যাল ফিল্মের শিরোনাম কি? অপশন ক পুতুল গান, অপশন খ সময়ের কাছে মিনতি। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। পুতুল, আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম সময়ের কাছে মিনতি নিয়ে আমরা কথা বলছিলাম। কথা বলতে বলতে খুব দেখতে ইচ্ছে করছে, একটু দেখে নেই। চলুন। শিক্ষিত হতে কত সময় লাগে? জীবনের পাঠদানের প্রক্রিয়া এত শ্লথ কেন? মোটে তো অক্ষর জ্ঞান হলো, জীবনের কাজ থেকে তো 2 হাত ভরে নেয়ার আছে। আলোকিত হতে হবে তো,
কিন্তু কি করে হব? অক্ষর চিনতেই যে এতটা দিন পেরিয়ে গেল। এর আগের সময়গুলোতে তো শুধুই তাকিয়ে থেকেছি জীবনের দিকেই নির্বোধের মতো। সে ডেকে শেখাতে চাইলেও শিখিনি একটা অক্ষরও। ভেবেছি আরেকটু না হয় বড় হই। শেখার সময় তো আর শেষ হয়ে যায়নি। যেন শিশুকে হাতে তুলে দেওয়া হলো স্লেট চক, একটা অক্ষর না লিখে যেন তার অর্থহীন আঁকিবুকি। সে আঁকতে চেয়েছে ফুল, পাখি আর রঙিন প্রজাপতি। তাকে জোর করে বর্ণমালা শেখায় সে সাধ্য আছে নাকি কারো? তেমনি করে পেরিয়ে এসেছি জীবনের প্রায় 1/3। এখন বড্ড শিখতে ইচ্ছে করে। মনে হয় এক মুহূর্তেই শিখে নিই জীবন সহজ করার কৌশল। একদিন যদি ঘুম ভেঙে দেখতাম শিক্ষিত হয়ে গেছি আমি। সারা বছর পড়তে না বসা মেয়েটা যেমন পরীক্ষার ভোরে ঘুম থেকে উঠে মগজের ভিতর ভরে নিতে চায় গোটা বইটাকে, তেমনি আমার ইচ্ছে করে গোটা জীবনটাকে পড়ে নিতে একদিনেই। সময় যে খুব কম। শিক্ষিত হওয়ার আগেই যে বার্ধক্যের ডাকাডাকিতে দম বন্ধ হয়ে আসবে বুঝতে পারি খুব। সে ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। তাহলে ওই যে 1/3 পার করে দেয়া হেসে খেলে অবহেলায়, আর শেষ অংশে বার্ধক্যের তাড়া, হন্তদন্ত হয়ে বয়সের ছুটে চলা, মাঝের অংশটুকুতেই শেখার কেবল অক্লেশ চেষ্টা সবার। ওই অংশে শেখা হয় ঠিকই, সে শিক্ষার কাজে লাগানো হয় না। তার আগেই কোমরে টান পড়ে, দাঁত নড়বড়ে হয়ে যায় পাড়ার নাপিতের দোকানের ঢলঢলে টুলটার মতো, আর মাথার চুল ভরে যায় কাশবনের শুভ্রতায়। জগৎ জোড়া মানুষগুলো এটা সেটা করতে গিয়ে, এরোর জন্য করতে গিয়ে সবই করে, করতে করতে ভাবে না হয় সময় নিয়ে। সময় তুমি একটু। আসলে আমরা ভাবি না যে সময়টা চলে যাচ্ছে, অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ করা হয় না, অনেক কিছু শেখা হয় না। জীবনের কোনো অনুভূতি থেকে কি এই ভাবনাটা এসছে? আমার চারপাশের জীবন, নিজের জীবন, জীবনের উপলব্ধি, জীবনের বোধ সবকিছুর পেছনের গল্পই এটা। এবং এই একটা ভাবনাই আমাকে সবচেয়ে বেশি ভাবায় যে আমাদের চারপাশের মানুষগুলো, আমাদের প্রিয়জনেরা অথবা আমি ক্ষয়ে যাচ্ছি। আর এই যে সময়টাকে বেঁধে রাখবার একটা মিনতি আমাদের থাকে, সেই মিনতি সে ধার ধারে না এবং সময় সময়ের মতন করে চলে যাচ্ছে। আর ভেবে দেখুন যে আমরা এখন কি বলতে পারি খুব নিশ্চিত হয়ে যে আমরা জীবনের 1/3 পেরিয়ে আসিনি। আমার কাছে তো মনে হয় যে সামনে যে যাই পাচ্ছি দিন, প্রতিদিন একটা করে দিন যদি পাই তাহলে সেটাই আমাদের বাড়তি পাওয়া। কারণ এত বেশি মৃত্যু ফাঁদ আমাদের চারপাশে, এত বেশি প্রতিদিন মৃত্যুর হাতছানি, সেখানে যে কোনো দিন যে কোনো সময় আমাদের চলে যেতে হতে পারে। এই আর কি। তো সবটা মিলিয়ে ভাবনাটা বিস্তৃত বলেই গানের ব্যাপ্তিটাও এত হয়েছে আর কি। আর এটা একদম বিয়ের দিন আমরা পেয়েছি, বিয়ের দিন রিলিজ হয়েছে। হ্যাঁ, সেই অনুভূতিটা কেমন ছিল সবার? অনুভূতিটা আমার তো গানটা প্রকাশের জন্য একটা ভালো দিনক্ষণ খুঁজছিলাম, আর এর মধ্যে বিয়ের তোড়জোড় লেগে গেল। তো আমার কাছে মনে হলো যে তাহলে এই একটা উপলক্ষ, আমার বিয়ের দিনটার সঙ্গে গানটার জন্মদিন উদযাপন করা হয়ে যাবে একসঙ্গে। আমার মনে থাকবে যে গানটা বিয়ের তারিখে প্রকাশ হয়েছে। এবং সেটা আমি কথাও দিয়েছিলাম আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে যে আমি বিয়ের দিন নতুন গান প্রকাশ করতে যাচ্ছি, যেহেতু 2 বছর বিরতির পরে গানটা এলো। তো বিয়ের দিন তো অনেক কাজের তাড়া থাকে, ব্যস্ততা থাকে, সেখানে সুযোগ বের করাটা কঠিন। কিন্তু আমি তার মাঝে লাইভে এসে দর্শকদের তার মাঝে আমি চেষ্টা করেছি, আমি 30 সেকেন্ডের একটা ভিডিও বার্তায় আমি বলেছি যে আমি গানটা প্রকাশ করছি এবং সেভাবেই গানটা প্রকাশ করা আর কি। সবাই যে শুভেচ্ছা জানালো, বিয়ের শুভেচ্ছা জানালো নাকি এই নতুন মিউজিক্যাল ফিল্মের জন্য শুভেচ্ছা জানালো, নাকি দুটোই ছিল? দুটোই ছিল, দুটো মিলেমিশে একাকার। এখনো শুভকামনার উপরেই আছি আর কি, চলছে। আমরা আসলে আপনার এই নতুন জীবনে গান নিয়ে, লেখালেখি নিয়ে কিছু শুনতে চাই। তো তার আগে একটু ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্প কথায়। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় শিল্পী পুতুল। ফিরছি গল্পে। পুতুল, এই নতুন জীবনে
কর্মব্যস্ত জীবনের মাঝে এই যে একটা নতুন একটা অধ্যায় শুরু হয়েছে, এখন কি কি কাজের প্ল্যান আছে? কাজের পরিকল্পনা আগে যেমন ছিল একেবারে অবিকল তাই আছে, কোনো কিছু পরিবর্তিত কোনো হয়নি? কিছুই পরিবর্তিত হয়নি এবং আমার সঙ্গীটিও চাই সেরকমই থাকুক। আমার কাজের ক্ষেত্রে আমার সাধারণ জীবনধারায় জীবনযাপনে যেন কোনো রকমের ব্যাঘাত না ঘটে, সেই সর্বোচ্চ চেষ্টাটুকু তার আছে। তো আমার এই গানটা সময়ের কাছে মিনতি আমার পঞ্চম এককের দ্বিতীয় প্রকাশ। আচ্ছা, তিনটা গান দিয়ে অ্যালবামটা করার পরিকল্পনা ছিল, তো দুটো গান প্রকাশ হলো, এর মধ্যে আর একটা গান আছে। ও গানটা নিয়ে এখন তো সব কাজ মোটামুটি আবার নতুন করে গোছানোর পর্ব শুরু হবে। সে গানটা কাজ শুরু করব খুব অচিরেই। এবং যেহেতু আমি আমার কাজগুলো নিজেই করি, একটু সময় নিয়ে করি, একটু বিরতি নয় ঠিক, মানে এর কাজের ভিতরে থাকি, কিন্তু আমি খুব ঘন ঘন কাজ আসে না আমার, এটা একটু সময় দাবি করে আমার কাজগুলো, সময় এবং ধ্যানস্থতা সবটা মিলিয়ে একটু সময় যায়। তো যাই হোক, সেই কাজটা আসবে আমার তৃতীয় গান এই অ্যালবামের। আবার আসবো যেখানেই থাকি, ওই গানটা নিয়ে এখন কাজ শুরু করা হবে আর কি আবার। চমৎকার। আর এই যে আরেকটা কথা একটু জানতে চাই যে আপনার জীবনসঙ্গী উনি তো প্রবাসী, আপনিও কি অদূর ভবিষ্যতে চলে যাওয়ার কোনো প্ল্যান করছেন নাকি এখানেই থেকে যাবেন? আমার একটা স্বপ্ন আছে যে আমার যেহেতু পড়াশোনাটা সঙ্গীতে, আমার সঙ্গীত বিষয়ে উচ্চতর ডিগ্রির জন্য দেশের বাইরে যাবার পরিকল্পনা সবসময় ছিল, এবং সেটা আমার বাবারও স্বপ্ন যে আমি সঙ্গীতে পিএইচডিটা করি। তো সেই ব্যাপারটা ত্বরান্বিত হলো কিছুটা এই ঘটনাটা ঘটবার ফলে। তবে আমার কাজের ক্ষেত্র তো আমি সবসময় মনে করি আমার এই জায়গাটাই আমার চেনা, আমার আপন, এবং এইটাই আমার জায়গা। সুতরাং আমার মনে হয় না যে এইখান থেকে বিরতি নেবার কোনো সুযোগ আছে। এবং শিল্পীর জীবনে সত্যিকার অর্থে কোনো বিরতি হয় না, শিল্পের ভেতরেই থাকে, মানে যদি ইচ্ছা থাকে সেরকম আন্তরিক। তো আমার জীবনযাপনটা এরকমই। আমার কাছে মনে হয় যে আমি যেখানেই থাকি না কেন আমার কাজ নিয়মিতভাবেই শ্রোতারা পাবেন এবং সেটার কোনো ব্যত্যয় ঘটবে না। আমরাও সেই আশা করছি। এবং নতুন কোনো বইয়ের কাজ কি করছেন এই মুহূর্তে? হ্যাঁ, আমার বইমেলা তো শেষ হবার পর থেকে পরবর্তী বইয়ের কাজ আমি সবসময় মানে বেশ আগের থেকেই করি। এমন নয় যে মেলা এলে আমার তাড়াহুড়ো লাগে, এই ব্যাপারটা নয়, আমি সারা বছর জুড়ে লিখতে থাকি আর কি। তো নতুন বইয়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু করব, একটু গুছিয়ে নিই, এরপরেই আমি আবার নতুন উপন্যাসের কাজে হাত দেব এবং সেটা চলবে, আগামী বছর সেটা প্রকাশ হবে। এই তো গান, কবিতা সব কিছুতে পাচ্ছি আপনাকে। আর জীবনকে নিয়ে কোনো প্ল্যান আছে? জীবন নিয়ে পরিকল্পনা আমার কাছে মনে হয় কি যে প্রত্যেকটা মানুষের স্বপ্নের জায়গা হচ্ছে যে সে যেন সেরকমই থাকতে পারে। অন্তত আমার এটা চাওয়া যে আমি যেরকম, আমার যা ভাবনা, দর্শন, ভালোবাসা, বিশ্বাস সবটা নিয়ে যেন আমি আমার জীবনে নতুন একজন সঙ্গী এসছে, এই সবটা নিয়ে যেন আমি থাকতে পারি। মানে নিজেকে বদলে ফেলার টা আমার কাছে একটা দুঃস্বপ্ন মনে হয়। সেটা আমার শিল্পের ক্ষেত্রে হোক, সেটা আমার ব্যক্তি জীবনে হোক, এই বদলটা চাই না। যেরকম আছি সেরকমই থাকতে চাই, এই বিষয়গুলো নিয়েই থাকতে চাই, এবং যে সত্তাটা ধারণ করি ভিতরে সেটা যেন এরকমই থাকতে পারে, এটাই চাওয়া। আর গানের সঙ্গে আছি, সাহিত্যের সঙ্গে আছি, এই দুটো নিয়েই থাকতে চাই সারা জীবন। এই যে বলে যে নিজেকে বদলানোটা আসলে সম্ভব না বা আপনি কখনো চান না, কেউই চায় না, কিন্তু তারপরেও দেখা যায় যে নতুন জীবনে আসলে আসলে সময়ের দাবিতে আসলে নিজেকে একটু পাল্টিয়ে ফেলতে হয় অনেকের, বা কেউ পাল্টাতে চায় না, তখন দেখা যায় যে একটু ভাঙন দেখা দেয়। এটা হচ্ছে সবার লাইফেই হয়, আমাদের মিডিয়াতে যখন হয় তখন দেখা যায় যে সবাই জেনে যায়, সব জায়গাতেই হচ্ছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে মানুষের কি ধরনের, মানে মানুষের লাইফে কি ধরনের প্রায়োরিটি থাকা উচিত? আমার কাছে যেটা আমার জীবনের দর্শন সেটা হচ্ছে নিজের প্রতি নিজের ভালোবাসা থাকাটা খুব প্রয়োজন, তাহলে আমি সামনের মানুষগুলোকে ভালোবাসতে পারবো। আর নিজের প্রতি নিজের ভালোবাসাটা যখন শতভাগ থাকে তখন আমার মনে হয় এই যে ভারসাম্য রক্ষার ব্যাপারটাও কিন্তু খুব সহজাতভাবেই আসে। মানে এখানে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজ সবাই যদি উপভোগ করে, ধরুন একজন শিল্পী এখন সংসার করতে চাইছেন, সেটাও তিনি যদি খুব উপভোগ করেন, সংসারটাও যদি আনন্দ নিয়ে করা হয়। এটা খুব কঠিন নাকি সংসার সামলানো, তারপরে শিল্পের সাথে চলা? ভালোবাসা থাকলে কোনোটাই কঠিন নয়। আমার সংসারের প্রতি ভালোবাসা থাকলে সেটাও আমি উপভোগ করব, আমার গানের প্রতি ভালোবাসা থাকলে সেটাও সম্ভব। সুতরাং আমার কাছে মনে হয় যে ভারসাম্য
বজায় চলাটা খুব কঠিন কাজ, এবং এটা যে পেরে যাবে সে সবটাতে সফল হতে পারবে। সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করাটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খুব প্রয়োজন। আর আমরা জানি যে পুতুল হচ্ছে সবকিছু খুব সুন্দর করে সামলে সবসময় মানে একদম সময় মতো আমরা লেখা পাই, সময় মতো কবিতা পাই, সময় মতো গান পাই, সবকিছু খুব সময় মতো সুশৃঙ্খল একটা জীবনে আমরা সব সময় আপনাকে দেখেছি। এবং আমার কাছে না পারিবারিক জীবনটা খুব গুরুত্বপূর্ণ। আমি যখন আমার বাবার অধীনে ছিলাম, বলছি বাবার সঙ্গে যখন ছিলাম, বাবা মায়ের সঙ্গে, তখন যেমন আমি পরিবার জীবনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে চলেছি। আমি চেয়েছি যে আমার কাজের পরে সবটুকু সময় আমি আমার পরিবারকে দেব, এর বাইরে আর কোনো কথা হবে না, কোনো কাজ হবে না। আমি আসলে পরিবারটাই তো আসল। একদমই। দিন শেষে আমরা তো সেই পরিবারে ফিরি, পরিবারে যদি ভালোবাসা না থাকে, শান্তি না থাকে, তাহলে আসলে কাজেও সেটার প্রভাব পড়ে। সেটাই। এবং আমি যখন একজন মেয়ে হিসেবে, একজন বোন হিসেবে যখন আমি আমার দায়িত্ব শতভাগ করতে পেরেছি কর্মজীবনে থেকেও, আমার মনে হয় যে আমি ভবিষ্যৎ জীবনেও সফল হতে পারবো যদি সেটা আমার আন্তরিক ইচ্ছা থাকে। তো সেইটাই গুরুত্বপূর্ণ আর কি, যে আমি চাই কিনা আদৌ। আমি চাই আমার পরিবার জীবনটা খুব গুছিয়ে থাকুক আমার শিল্পের মতোই, সুতরাং এটা সম্ভব। আমাদেরও সেই প্রত্যাশা থাকবে, শুভ কামনা থাকবে পরিবার জীবনে এবং শিল্প জীবনে সব দিকে এইভাবেই আপনি এগিয়ে যাবেন। অনেক শুভকামনা আপনার জন্য, খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আজকে এটা আমার নতুন অধ্যায় শুরুর পরে প্রথম অনুষ্ঠান আরটিভির সঙ্গে, সেজন্য অনুষ্ঠানটা আমার কাছেও অনেক স্মরণীয় হয়ে থাকবে। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার মাধ্যমে, আরটিভির মাধ্যমে দর্শক শ্রোতার সঙ্গে অনেক নতুন ভাবনা বিনিময় করা হলো, সেজন্য সবার জন্য ভালোবাসা। আবার অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের সঙ্গীত ভবনের মেধাবী সঙ্গীত শিল্পী ও প্রিয় মানুষ সাজিয়া সুলতানা পুতুলের সঙ্গে আজকের গল্প আলাপ। ভালো থাকুন প্রিয় পুতুল, চিরসবুজ চির সতেজ ভালোবাসায় ভরে উঠুক তার নতুন জীবন, সেই সঙ্গে ভালো থাকুক তার সতীর্থ স্বজন সকলে, এই প্রত্যাশায় সকলকে আগামীকালের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে চেনা কোনো শোবিজের মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals-এ। আবারও সবার জন্য শুভকামনা।